সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো শিশুর বিকাশজনিত নানান সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ গেস্ট হিসেবে রয়েছেন ডাক্তার তোশিবা রহমান, শিশু বিকাশ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমে নেবার জন্য। প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে শিশুর বিকাশ নিয়ে আমরা কথা বলবো আজকে। শিশুর বিকাশ বলতে আসলে আমরা কি বুঝবো আর কি, দর্শকদের উপযোগী করে যদি বলতেন। জি, ধন্যবাদ। আসলে আমরা একটি শিশুর সুস্থতা বলতে বুঝি যে শিশু শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছে কিনা। একটি শিশু সুস্থ আছে কিনা আমরা কিন্তু দেখি যে বাচ্চাটা ওজনে বাড়ছে কিনা, দৈর্ঘ্যে বাড়ছে কিনা, কিন্তু শিশুর মানসিক স্বাস্থ্য বা বিকাশ স্বাস্থ্যটা যে অনেক বেশি ইম্পর্টেন্ট সেটাই আমাদের আলোচনা। এবং বিকাশ বিষয়টা আমরা বিভিন্ন ধাপে ধাপে দেখি এবং কিছু ডোমেইন ভাগ করে আসলে আমরা শিশুদের বিকাশগুলো ঠিকমতো তার বয়স উপযোগী হচ্ছে কিনা সেগুলো দেখি। এই বিকাশের মধ্যে থাকে যেমন তার স্থূল এবং সূক্ষ্ম মাংসপেশির মুভমেন্ট, থাকে তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তার কথা বলা, তার ইমোশন এবং তার বিহেভিয়ার এবং তার কথা এবং বুদ্ধিমত্তা আচরণগত যে ডোমেইনগুলো আছে সেগুলো ভাগে ভাগে আমরা এক একটা বয়সে আসলে একটা শিশু এক এক রকম করে বিকশিত হয়, সেগুলো আমরা মাপকাঠি আছে কিছু আমাদের, সেগুলো দিয়ে দেখে থাকি। জি, আপনাকে ধন্যবাদ। এবার জানতে চাইবো যে আসলে শিশুর এই যে বিকাশজনিত যে সমস্যাগুলো, কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসলে আপনাদের কাছে আসে? আসলে শিশুর বিকাশ বলতে যে তার নিউরো ডেভেলপমেন্ট, মানে একটি শিশু যখন গর্ভে থাকে বা একটি শিশুর যখন বাহ্যিকভাবে ভ্রূণ অবস্থায় মায়ের পেটে যখন থাকে তখন যে তার প্রস্তুতিগুলো মায়ের বা তার যে জন্মের পর থেকে ভ্রূণের পর থেকে যে তার বৃদ্ধিটা হবে, সেখানে যখন মস্তিষ্কের বিকাশে যদি কোনো সমস্যা থাকে, মানে আমাদের ব্রেন ছোট ছোট অনেকগুলো সেল নিয়ে তৈরি, ওই সেলগুলো যদি সঠিকভাবে ডেভেলপমেন্ট না হয় তবেই কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো বা বিকাশজনিত সমস্যায় ভুগতে পারে। তো কমন যে সমস্যাগুলো আমরা পেয়ে থাকি সাধারণত সেরিব্রাল পলসি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এপিলেপসি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। একটু আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, বলুন। সব ধরনের সেরিব্রাল পালসি বাচ্চাদের কি একই রকম সমস্যা হতে পারে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা উত্তরটি জেনে নিচ্ছি। সব ধরনের সেরিব্রাল পলসি মানে কি কি ধরনের সব ধরনের সেরিব্রাল পলসি কি একই ধরনের সমস্যা করতে পারে কিনা? আচ্ছা, তো আমরা এটা নিয়ে বলছিলাম যে আসলে বিকাশজনিত সমস্যাগুলো কি হয়। তার মধ্যে প্রথমে আমি বলেছিলাম মোস্ট কমন হচ্ছে সেরিব্রাল পলসি, এবং শেষের দিকে একটি খুব আরেকটি কমন আমাদের দেশে খুব বেশি সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। তো সেরিব্রাল পলসি যখন আমরা ডায়াগনোসিস করি তখন আমরা বিভিন্ন ক্যাটাগোরাইজ করি যে শিশুটি আসলে যখন একটি শিশুর মোটর প্রবলেমগুলো হয়, যেমন তার ধরতে সমস্যা, ঘাড় হয়তো বয়স হয়ে গিয়েছে 1 বছর বা 1.5 বছর, তার 3 থেকে 4 মাসে ঘাড় শক্ত হওয়ার সময়, সেখানে তার ঘাড়টা শক্ত হয়নি, সেই দিক থেকে সে বিলম্বিত। তো মোটর প্রবলেমগুলো নিয়ে কিন্তু আসলে সেরিব্রাল পলসি, এবং দেখা যায় কিছু কিছু শিশু 2 হাত 2 পায়ে কিন্তু সমস্যা, সে ধরতেও পারে না, উঠে বসতে পারে না বা হাঁটতে পারে না। কিছু কিছু শিশুর বেলায় দেখা গিয়েছে যে তারা এক সাইডে তাদের মানে হেমিপ্লেজিয়া যাকে আমরা বলি, হয়তো তার রাইট সাইড অথবা লেফট সাইডের একটা হাত একটা পায়ে তার প্যারালাইসিস। কিছু শিশু আছে শুধুমাত্র তার লোয়ার লিম মানে দুটি পা হচ্ছে নিচের দিকের অংশটা তাদের এফেক্টেড হয়, উপরের অংশগুলো ভালো থাকে। তো এইভাবে ক্যাটাগোরাইজ করে কিন্তু আমরা বুঝতে পারি যে সব ধরনের সেরিব্রাল পলসির আসলে আউটকামটা কি বা তার ভবিষ্যৎ বা সে ভালো হবে কিনা। এছাড়াও সেরিব্রাল পলসি শুধুমাত্র মোটর প্রবলেম নিয়ে কিন্তু হয় না, ওদের মাল্টিপল প্রবলেম থাকে, যেমন খিঁচুনি একটা সমস্যা। যে সমস্ত শিশুদের 2টি হাত এবং 2টি পাই সেরিব্রাল পলসিতে এফেক্টেড থাকে তাদের কিন্তু খুব বেশি তারা খিঁচুনি রোগে ভুগতে থাকে। তাহলে যে শিশুটির 2 হাত এবং 2 পা এফেক্টেড এবং তার খিঁচুনি আছে, সেই ধরনের শিশুদেরকে কিন্তু আসলে আমাদের ভালো করতে বা তার আউটকামটা কিন্তু একটু রিস্কি, বা তাদের প্রগনোসিস আমরা বলি যে অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা বা তাদের আউটকাম আসলে অত বেশি ভালো না, অন্যান্য সেরিব্রাল পলসির তুলনায় কিছুটা কম। আশা করি দর্শক আমার উত্তরটা পেয়েছেন। বুঝতে পেরেছে। তো আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে কি কি ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে, যে কি কি ধরনের সমস্যা নিয়ে আসলে পেশেন্টরা আপনাদের কাছে আসে। যে এই যে বললাম যে সেরিব্রাল পলসি কিছু ক্রোমোজোমাল ডিসঅর্ডার, তার মধ্যে ডাউন সিনড্রোম মোস্ট কমন, তারপরে লার্নিং ডিফিকাল্টিজ, মানে শিশুটির বয়স হয়ে গিয়েছে কিন্তু দেখা যাচ্ছে সে স্কুলে হয়তো কোপ করতে পারছে না, তার লার্নিংয়ে প্রবলেম হচ্ছে, সেই ধরনের শিশুরা আসে। এছাড়াও আসে হচ্ছে বিভিন্ন ধরনের যেমন
পিকা, মানে শিশুরা দেখা যাচ্ছে ময়লা খাচ্ছে, যেগুলো হচ্ছে নন ফুড এলিমেন্টস, খাবার ছাড়াও যেখানে পেইন্ট দেখছে বা ধুলাবালি দেখছে এই ধরনের খাবার খাচ্ছে, সেটাও কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেম। স্লিপ ডিসঅর্ডার নিয়ে আসে, এছাড়া কমিউনিকেশন প্রবলেম, বিহেভিয়ার প্রবলেম, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, এগুলো নিয়েও কিন্তু শিশুরা আসছে আমাদের এখানে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে জানতে চাইবো যে কি কি ধাপে আসলে শিশুদের বিকাশ হয়? শিশুদের বিকাশ আসলে আমরা বলি যে ভ্রূণ অবস্থা থেকে শিশুদের বিকাশ শুরু হয়, তবে জন্মের পরপরই একটি শিশু দেরিতে কান্না করছে কিনা বা জন্মের 1 থেকে 5 মিনিটের মধ্যে কান্না করছে কিনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কান্নাটাতে কিন্তু নির্ভর করে যে আসলে বাচ্চাটা ভবিষ্যতে কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগবে কিনা, এবং এই কান্নাটাকে আমরা নিউরোলজি নিয়ে যারা কাজ করি আমরা বলি এটা শিশুর ফার্স্ট স্পিচ, মানে তার জীবনের প্রথম কথা হচ্ছে এই তার কান্নাটা। তারপরে দেখা যায় যে 3 থেকে 4 মাসে একটি শিশুর ঘাড় শক্ত হবে। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে শিশুর বিকাশজনিত সমস্যা কি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়? আপনাকে অনেক ধন্যবাদ। জি দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শিশুর বিকাশজনিত সমস্যা আমরা এই পর্যন্ত যেগুলো আলোচনা করেছি সেগুলোকে আমরা আগে ডায়াগনোসিস করার পরে লেভেলিং করি যে শিশুটি আসলে কোন অবস্থায় আছে, মৃদু, মাঝারি নাকি তীব্র মাত্রায় সে ভুগছে এই অসুখে, সেগুলোর উপরে ডিপেন্ড করে। এছাড়াও এই যতগুলো রোগ আমরা বললাম এই রোগের সাথে অ্যাসোসিয়েটেড অনেক কোমরবিডিটিস থাকে। যেমন একটি সেরিব্রাল পলসির বাচ্চা, সে যে শুধু হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না তা কিন্তু না, তার দৃষ্টিশক্তিতে সমস্যা থাকতে পারে, তার খাদ্য যখন সে চিবোবে বা গিলবে সেখানে আমরা বলি যে বালবার যে পার্টগুলো আছে সেখানে তার প্যারালাইসিস থাকে, তাহলে শিশুটি কিন্তু গিলতে পারছে না, খাবার ঠিকমতো চিবোতে পারছে না। এতে করে কিন্তু আমরা তাকে দেখা গিয়েছে 1 বছর 2 বছর বা 3 বছর বয়স শিশুটিকে আমরা লিকুইড খাবার বা সেমি সলিড খাবার খাওয়াচ্ছি, এতে করে কিন্তু সে নিউট্রিশনের প্রবলেমে ভুগছে। তাহলে দেখেন অনেক কিছু কিন্তু এটার সাথে ইনভলভ। এবং এই ধরনের শিশুদের যদি খিঁচুনি থাকে, আমি বলেছি যে শিশুটা কোয়াড্রিপ্লেজিক সেরিব্রাল পলসি, মানে 2 হাত 2 পা এফেক্টেড, সাথে তার এপিলেপসি মানে খিঁচুনি আছে, তার প্রগনোসিস কিন্তু আসলে একটু মানে বলবো বিলম্বিত এবং অনেক বেশি কাট পোড়াতে হয়। আর যে সমস্ত শিশু সাধারণত সেরিব্রাল পলসি বা ডাউন সিনড্রোম মাইল্ড ফর্মে থাকে তাদেরকে কিন্তু আমরা মেইন স্ট্রিম লেভেল পর্যন্ত নিতে পারি, মানে সে নর্মাল স্কুলে যাবে, অন্যান্য স্বাভাবিক বাচ্চারা যেভাবে জীবনযাপন করছে সেভাবে কিন্তু যেতে পারে। এছাড়াও আমি আরও কয়েকটা রোগ বলেছি, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সেখানেও আমরা কিন্তু লেভেলিং করি। মাইল্ড এবং মডারেট অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কিন্তু মেইন স্ট্রিমে যেতে পারে এবং প্রচণ্ড পরিমাণের ইন্টারভেনশন, মেডিকেশন, রেগুলার ফলো আপে কিন্তু আসলে আমাদের এই প্রগনোসিসগুলো নির্ভর করে যে রোগের নামটা নির্ণয় করেছি এবং লেভেলিং করে দিয়েছি মাইল্ড এবং মডারেট, তার মানে সে কিন্তু ভালো হয়ে যাবে ভবিষ্যতে তা নয়, তাকে একটা রেগুলার ফলো আপে এবং একটা স্ট্রাকচার্ড রুটিনের মধ্যে থাকতে হয় এবং তাকে যে মেডিকেশনগুলো বা যে ইন্টারভেনশনগুলো বা যে কাউন্সিলিংগুলো করা হয় সেগুলো কিন্তু মেনটেন করার উপরেই কিন্তু ডিপেন্ড করে তার আসলে ভালো হবে কি হবে না। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমি মিনহাস, আমার বাড়ি সাভারে। জি বলুন। জি, আমি মিনহাস, আমার বাড়ি সাভার। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে ম্যাম, আমার একটি বাচ্চা আড়াই মাস আমার কোলে আছে, তার বয়স হলো 20 মাস। সে এখনো হাঁটতে পারে না, বসতে পারে না, তারপরে সে ঘাড় এখনো শক্ত হয়নি, চোখেরও ডেভেলপ আসেনি। আমি ওকে ইন্ডিয়াতে নিয়ে চিকিৎসা করাচ্ছি কিন্তু কোনো বসে কোনো রেজাল্ট আমার আসেনি। এখন আমার কি করণীয় আছে এখানে? আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমার একটি প্রশ্ন ছিল, যেহেতু উনি ইন্ডিয়াও গিয়েছে বা আরও কয়েকজন ডাক্তার হয়তো দেখিয়েছেন, রোগের নামটা যদি উনি বলতে পারতেন তাহলে বোঝা যেত যে আসলে এই শিশুটির ভবিষ্যৎ বা প্রগনোসিস কী হতে পারে। তবে উনি যতটুকু ইনফরমেশন দিয়েছে আমি মনে করছি এটা হয় সেরিব্রাল পলসি হতে পারে অথবা নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার হতে পারে। যদি সেরিব্রাল পলসি হয় তাহলে আপনাকে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে ডক্টররা যে অ্যাডভাইসগুলো দিয়েছে বা কোনো থেরাপি যদি আপনাকে দিয়ে থাকে, যেহেতু শিশুটির এখনও ঘাড় শক্ত হয়নি, তার 20 মাস বয়স, এই বয়সে একটি শিশুর আসলে দৌড়ানোর কথা, এবং অ্যাসোসিয়েটেড তার আরও কোনো প্রবলেম আছে কিনা সেগুলো যদি একটু উল্লেখ করতেন আমি আর একটু সুন্দর করে বলতে পারতাম। তবে বোঝাই যাচ্ছে যে শিশুটি মাল্টিপল ডোমেইনে কিন্তু সে অ্যাফেক্টেড। তো আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যদি শিশুটি কোনো একটি বয়সে ভালো ছিল তারপর থেকে তার এই রিগ্রেশনগুলো মানে সে খারাপের দিকে যাচ্ছে, যদি এরকম কোনো হিস্ট্রি থাকে তাহলে বলবো যে এগুলো নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, এদেরকে সাপোর্টিভ ট্রিটমেন্টে আসলে আমাদেরকে লং টার্ম একটা গোলে থাকতে হয় ট্রিটমেন্ট ব্যবস্থায়।
আর যদি সেরিব্রাল পলসি রোগটার নাম হয়ে থাকে তাহলে আপনাকে থেরাপিগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। 3 বছর থেকে 5 বছর বয়সের মধ্যে একটি শিশুর বিকাশ কিন্তু পরিপূর্ণ হয়। যেহেতু আপনার শিশুটি 20 মাস বয়স, এখনো কিন্তু অনেক উইন্ডো অফ অপরচুনিটি, মানে ওর ভালো হওয়ার জানালাগুলো কিন্তু এখনো খোলা আছে। তো আমার বিশ্বাস আপনি যদি নিবিড় পরিচর্যাগুলো করেন বা আমাদের ডাক্তাররা যে অ্যাডভাইসগুলো দিয়েছে সেগুলো যদি আপনি মেনটেন করেন, আশা করি ওকে আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর জানতে চাইবো যে এই যে শিশুর বিকাশ জনিত নানা সমস্যা হচ্ছে, তার পিছনে কোনো কারণ রয়েছে? জি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আমরা মেইনলি বলি 3টা গ্রুপে যদি আমরা ভাগ করি, যে শিশুটি যখন ডিউরিং প্রেগনেন্সি মায়ের পেটে থাকে, এন্টিন্যাটালি যদি কোনো প্রবলেম থাকে, তারপরের ভাগটা হচ্ছে যদি ডেলিভারির সময় কোনো সমস্যা থাকে, পরবর্তীতে ডেলিভারির পরে শিশুটির যদি কোনো সমস্যার কারণ হয় তাহলে কিন্তু সাধারণত এই ধরনের সমস্যাগুলো হয়। মায়ের গর্ভে থাকা অবস্থায় দেখা যায় যে মায়ের স্বাস্থ্য এবং মায়ের পুষ্টি, মানসিক স্বাস্থ্য এগুলোর উপরে ডিপেন্ড করে, বা ডিউরিং প্রেগনেন্সিতে মা যদি কোনো ইনফেকশনে ভুগে, আমরা যেটা বলি টর্চ ইনফেকশন, এটা জন্মগত একটা ইনফেকশন এবং ভাইরাস দিয়ে হয়, সেটা দিয়ে যদি বাচ্চা অ্যাফেক্টেড থাকে তাহলে কিন্তু এই ধরনের শিশু হতে পারে। এছাড়াও যে শিশুটা প্রিম্যাচিউর ডেলিভারি হয়েছে, মানে 37 উইকসের আগে জন্ম নিয়েছে বা একটা 2.5 কেজি হওয়ার কথা আমরা বলি যে এইজ অ্যাপ্রোপ্রিয়েট তার একটা নিউবর্নের ওজন থাকার, সেই থেকে যদি ওজন কম হয়, মানে 2.5 কেজির নিচে যদি ওজনে জন্ম নেয়, অথবা ডিউরিং ডেলিভারি যদি বলি যে জন্মের সময় বাচ্চাটা দেরিতে কান্না করেছে, অবস্ট্রাক্টেড কোনো লেবার, হয়তো বাচ্চাটার হয়তো মানে একটা সেফ ডেলিভারি হওয়ার কথা ছিল বাট অনেক অবস্ট্রাকশন ছিল, বা ডেলিভারির লেবার পেইনটা অনেকক্ষণ ছিল, বা মায়ের পানি অনেকক্ষণ আগে ভেঙে গিয়েছে, বা মায়ের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল, ওই কারণেও কিন্তু আমাদের এই রোগগুলো হতে পারে। এছাড়াও পরবর্তীতে শিশুটি হয়তো কোনো ইনফেকশনে যদি ভোগে, আমরা যেটাকে বলি যে ব্রেইনের একটা পর্দা থাকে আমাদের, সেই ইনফেকশন, মেনিনজাইটিস বা এনকেফালাইটিস, বা বাচ্চাটা জন্মের পরে কোনো খিঁচুনি যদি হয়, জন্মের পরে বাচ্চাটা যদি জন্ডিসে ভুগে এবং সেই জন্ডিসের মাত্রাটা যদি অতিরিক্ত হয়, তখন আমরা বলি যে আমরা তো বিলিরুবিন লেভেল দেখে জন্ডিস বলি, তো বিলিরুবিন এনকেফালোপ্যাথি, মানে বিলিরুবিন হাই লেভেলে গিয়ে ব্রেইনটাকে ড্যামেজ করে দিয়েছে। তাহলে এই কিছু কারণের কারণে কিন্তু আসলে এই রোগগুলো হয়ে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। জানতে চাইবো এগুলো প্রতিকারের কোনো উপায় রয়েছে কিনা? জি, প্রতিকারের উপায় বলতে আমরা সবসময় বলি যে একটি রিপ্রোডাক্টিভ, আচ্ছা, আমরা একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার বাচ্চার বয়স হলো, জি বলুন। 2.5 বছর। কোনো বাড়তি খাবারই খায় না, শুধু দুধ খায়, মানে কোনো ক্ষুধাই লাগে না, ওর ক্ষুধার ভাব নেই। আচ্ছা আচ্ছা, কি জানতে চাচ্ছেন এখন ম্যাডামের কাছে? কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি এখন বাচ্চারে কি খাওয়ানো যায়, কি খাইলে মুখে রুচি হয়। আচ্ছা, আপনার কোনো কিছু জানার রয়েছে? বাচ্চাটার ওজন কি আপনি জানেন? বাচ্চার ওজন কত জানা আছে? 9 কেজি 400 গ্রাম। ও কি অন্য কোনো রোগে ভুগছে? অন্য কোনো রোগে না। আচ্ছা আচ্ছা, আপনি আপনার খাদ্য তালিকাটা জানলে ভালো হতো। আচ্ছা, আপনার বাচ্চাকে আপনি কি খাবার খাওয়ান জানতে চাচ্ছেন? মেইন ফুডগুলো কি কি এবং কত ঘন্টা পর পরে আপনি খাবারগুলো দিচ্ছেন? শুধু দুধ ছাড়া কিছুই খায় না। দুধ ছাড়া কিছুই খায় না। ঠিক আছে, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা। দুধ ছাড়া বাচ্চা আর কিছুই খাচ্ছে না। আর কিছু জানার রয়েছে? ঠিক আছে। জি, ধন্যবাদ। ডায়েটারি হিস্ট্রিটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো কোয়েশ্চেন থাকে, তো আমরা আসলে শর্ট টাইমের মধ্যে এতগুলো কোয়েশ্চেন হয়তো নিতে পারছি না বলে আপনার ফোনটা আমরা কেটে দিলাম। তবে আমি বলবো, যেহেতু 2.5 বছর হয়ে গিয়েছে, আপনার শিশুটি 9 কেজি, এটা অবশ্যই তার বয়সের তুলনায় অনেক পিছিয়ে আছে। আমরা বলি 2 বছরে একটি শিশু যদি 12 কেজি হয় তাহলে আমরা বলে নিই যে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে শিশুর ওজনটা ঠিক আছে। আপনি যে কাজটা করতে পারেন, শুধু লিকুইড খাবারের উপরে সে আছে এজন্য, এবং দিনে দিনে কিন্তু সে অপুষ্টিতে ভুগছে, এবং তার মধ্যে কোনো রক্তশূন্যতার লক্ষণ আছে কিনা সেগুলো যদি আমরা একটু দেখতে পারি ব্লাড টেস্ট করে, বা ডাক্তারের কাছে যদি আপনি যান, আমরা কিন্তু ক্লিনিক্যালেও বুঝতে পারি যে শিশুটি রক্তশূন্যতায় ভুগছে কিনা। অনেক সময় রক্তশূন্যতায় ভোগার ফলে কিন্তু শিশুদের অরুচিটা বেড়ে যায়, মানে অরুচি হয়, খেতে চায় না। এছাড়াও শিশুদের যদি কোনো গ্যাসের প্রবলেম থাকে, মানে সে লিকুইড খাওয়ার পরেও সে হয়তো মুভমেন্ট বেশি করছে না, বা যে সে মিল্কটা যেটা খাচ্ছে সেটা কি গরুর দুধ, বা আপনি কি কোনো ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছেন কিনা, সেটা আপনি কতটুকু পানিতে কতটুকু দুধ মিশাচ্ছেন সেগুলো একটু খেয়াল রাখবেন।
এবং চেষ্টা করতে হবে একটু ইন্টারেক্টিভ ওয়েতে, মানে ওর সাথে একটু খেলার ছলে খেলা করে করে যদি একটু ইন্টারাকশন করে ওকে খাওয়াতে চান। আর অবশ্যই আমি বলবো আপনি এছাড়াও কৃমির সমস্যার কারণে কিন্তু বাংলাদেশের শিশুদের একটু মানে অরুচি, ক্ষুধামন্দা এগুলো থাকে। আপনি কোনো একজন নিকটস্থ শিশু বিশেষজ্ঞর আন্ডারে যদি আপনি থাকেন বা একটু পরামর্শ নেন, আমার মনে হয় ভালো হবে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থেকে বলতেছি। জি, বলুন। আমার বাচ্চা বয়স বলুন। 1 বছর 3 মাস চলতেছে। আচ্ছা। তো বাচ্চার ঘাড় মেরুদণ্ড শক্ত নয়, আর আচ্ছা। তার দাঁতও হয়নি। আর সে কোনো রকম কথাও বলতেছে না, কথা বলে না, বাবা মা বলে যে ডাকছে, সে কথাও বলতেছে না। তো শিশুটির কান কি ঠিক আছে? এই সমস্যাটা কেন হয় আর এটার সমাধানটা কি, আচ্ছা, এটা একটু আমাকে জানালে ভালো হতো। আপনার আর কিছু জানার ও রয়েছে? কি কানে শুনতে পায়? কোনো শব্দ হলে সে একটু কেঁপে উঠছে, খেয়াল করেছেন? না, সে সেরকম না, সে কোনো রকম রেসপন্স করে না, এমনি এদিক ওদিক তাকায়, কিন্তু কোনো আওয়াজ দিলে রেসপন্স করে না সেভাবে। আচ্ছা, ওর হাতের মুঠিগুলো খুলেছে নাকি হাতটা মুঠি করে রাখে? হাত এবং পায়ের মাংসপেশিগুলোর কি খুব বেশি মানে মনে হয় যে নরম বা নরমালের চেয়ে একটু শক্ত? হাত পা গুলো একটু হাত- ধরলে ওই বয়সে বাচ্চাদের যেরকম হওয়ার দরকার সেরকমই আর কি, নর্মালি আছে। হাত পা মুঠি বাঁধে না, মুঠি বাঁধে রাখে না, মাঝে মধ্যে রাখে, আবার মাঝে মধ্যে খোলাও রাখে। আচ্ছা, ওর মাথার সাইজটা ঠিক আছে অন্যান্য শিশুদের তুলনায়? আপনার কাছে আপাত দৃষ্টিতে যেরকম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ঠিক আছে। আচ্ছা, তো আমরা উত্তরটা নিচ্ছি। কি? আপনার উত্তর দেয়া হচ্ছে দর্শক। আমার মনে হচ্ছে আপনার বাচ্চার 15 মাস বয়স এবং তার এখনো যে বিকাশজনিত বিলম্ব আছে, এবং আপনি বললেন যে ওর কানে শোনার সমস্যা, মানে রেসপন্স করে না, এই জন্য কিন্তু সে কথা ফুটে নাই। কারণ 15 মাসের একটি বাচ্চা কিন্তু মিনিংফুল অন্তত 15 থেকে 20টা শব্দ বলবে, অর্থপূর্ণ। তার মানে আপনার হিয়ারিং টেস্ট আগে করাতে হবে এবং দেখতে হবে যে শিশুটি মানে 15 মাস হয়ে গিয়েছে, এখনো কেন তার বিলম্ব আছে। সেরিব্রাল পলসি কিন্তু আমি প্রথমেই বলেছি অনুষ্ঠানে, সেটা কিন্তু আমাদেরকে একটু এক্সক্লুড করতে হবে। আমাদের বুঝতে হবে যে শিশুটি সেরিব্রাল পলসিতে ভুগছে কিনা। কারণ সেরিব্রাল পলসি শিশুরা শুধুমাত্র ঘাড় শক্ত হয়নি, হাঁটতে পারে না, বসতে পারে না তা কিন্তু নয়। ওদের কানে দৃষ্টিশক্তিতে সমস্যা থাকে, তাদের শ্রবণ শক্তিতে সমস্যা, খাদ্যদ্রব্য গ্রহণের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আপনি যে এলাকায় আছেন সেখানে আশেপাশে কোনো শিশু বিকাশ কেন্দ্র আছে কিনা, বা শিশু বিশেষজ্ঞ বা শিশু নিউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ। এবার জানতে চাইবো যে আমরা জানছিলাম যে কারণগুলোর কারণে আসলে শিশুর বিকাশজনিত প্রবলেমগুলো হচ্ছে, তা প্রতিকারের কোনো উপায় রয়েছে কিনা? জি, আমরা যে কারণগুলো বলেছি 3টা ভাগ করে, যে ডিউরিং প্রেগনেন্সিতে যে সমস্যাগুলো আমরা দেখছি, একটি মায়ের যদি এন্টিনাটাল চেক আপটা আমরা খুব থরলি করতে পারি এবং প্রপার ওয়েতে, এবং ম্যাটারনাল যে ভ্যাকসিনেশনগুলো আছে, মায়ের পুষ্টি এবং মায়ের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সব কিছু যদি আমরা দেখতে পাই, এবং আজকাল কিন্তু আলট্রাসাউন্ডের মাধ্যমে কনজেনিটাল মানে জন্মগত কোনো ত্রুটি নিয়ে কোনো শিশু জন্ম নিচ্ছে কিনা, যেমন ডাউন সিনড্রোম বা অন্যান্য রোগগুলো, সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা মানে প্যারেন্টসের সঙ্গে কথা বলতে পারি যে আমরা ধারণা করছি শিশুটি হয়তো এই ধরনের জন্ম নেবে, সেটা তারপরে প্যারেন্টসরা ডিসিশন নিল। আর ডিউরিং প্রেগনেন্সিতে আমি বলবো অবশ্যই সেফ একটা ডেলিভারি হওয়ার জন্য, এবং যেই শিশুটা আমরা বুঝতে পারবো যে হাই রিস্ক বেবি, তাদেরকে অবশ্যই আমরা হসপিটাল ডেলিভারির উপদেশ দিতে পারি, এবং দেখতে পারি যে ডিউরিং প্রেগনেন্সিতে ওর 1 থেকে 5 মিনিটের মধ্যে কান্নাটাকে যেন আমরা এনশিওর করতে পারি। অনেক সময় দেখা যায় যে শিশুরা ডেলিভারির পরপরই অক্সিজেনের অভাবে দেরিতে কান্না করে, এবং এতে করে যে ব্রেনের সেলগুলো ডেথ হয়ে যায়, সেটা কিন্তু পার্মানেন্ট ডেথ হয়ে যায়। তো সেখানে আমরা যদি একটু অক্সিজেন সাপ্লাই বা বাচ্চাটা দেরিতে কান্না করছে ওই মুহূর্তেই যদি আমরা তাকে ট্রিটমেন্টটা দিয়ে দিই, তাহলে কিন্তু অনেক বিশাল বড় আমরা অনেক রোগ থেকে বাঁচতে পারি। তারপর হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশমেন্ট করা।
যেমন জন্মের 1 ঘন্টার মধ্যে আমরা যদি কোলোস্ট্রামটা দিতে পারি তাহলে কিন্তু আমরা এই ধরনের অনেক ধরনের প্রবলেম থেকে মুক্তি পেতে পারি। আর আফটার বার্থ যদি বাচ্চাটা কোনো ইনফেকশনে ভুগে, কোনো জন্ডিসে ভুগে, তাহলে বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী আমরা যে আমাদের বিলিরুবিনের চার্টটা আছে ওটা দেখে ওই মুহূর্তে ফটোথেরাপি লাগবে নাকি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, রক্ত চেঞ্জ করতে হবে কিনা শিশুর, সেগুলো ডিসিশন যদি আমরা খুব দ্রুত নিতে পারি তাহলে মনে করি যে আমরা অবশ্যই এইগুলো থেকে পরিত্রাণ পেতে পারবো। এবং আরও যেটা করতে পারি যে স্টিমুলেশন দেওয়া, আর্লি স্টিমুলেশন, মানে বাচ্চাকে উদ্দীপনা দেওয়া। শিশুটিকে যখন প্যারেন্টস খাওয়াচ্ছে বা মেইন কেয়ার গিভার যে আছে তার সঙ্গে একটু গল্প করা, একটু কথা বলা, তাহলে কিন্তু অনেকাংশেই দেখা যাচ্ছে যে ব্রেইনে আমরা তাকে আর্লি স্টিমুলেশন দিতে পারছি এবং ভবিষ্যতে তার কমিউনিকেশন প্রবলেম বা তার যদি অন্য ইন্টেলেকচুয়াল কোনো ডিসএবিলিটির কোনো কারণও থেকে থাকে তাহলে কিন্তু পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, জি আসসালামু দর্শক, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি ওই ফোন করছি যে অটিজম বাচ্চাদের, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। অটিজম বাচ্চাদের যে স্টেম সেল থেরাপি একটা, হ্যাঁ, এটা বাচ্চাদের কতটুকু উপকারে আসে আর কি, এটা একটু জানার জন্য আর কি। জি আপনাকে অনেক ধন্যবাদ। এটা খুব উপকার করে। আপনার আর কিছু জানার রয়েছে? আপনার শিশু কি অটিজমে ভুগছে বা ওর বয়স কত, বা কেউ কি বলেছে যে ওর স্পিচ থেরাপি লাগবে? ওর বয়স হয়েছে 10+, এই 10 হয়ে যাবে, অল্প কিছুদিন বাকি আছে। 10 বছর হয়ে যাবে? জি জি জি। ওর স্পিচ এসেছে? ও কি কোনো কথা বলে নাকি রিপিট করে? না, ও কোনো কথা বলে না, এমনি আওয়াজ করে কিন্তু কোনো কথাবার্তা, জেনুইন কোনো কথাবার্তা বলে না। আব্বা আম্মা মাঝে মধ্যে একটু বললেও পরবর্তী আমরা চেষ্টা করলেও আর বলে না। ও কি কোনো স্পেশাল স্কুলে যাচ্ছে বা কোনো ইন্টারভেনশন থেরাপি কন্টিনিউ করছে? জি, বুঝি নাই। ও কি কোনো স্পেশাল স্কুল বা কোনো ইন্টারভেনশন, কোনো থেরাপি এগুলো কি কন্টিনিউ করছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলা দিছি আমি মাঝে মধ্যে। আমরা আসলে লোকালে চাঁদপুর থাকি, তো এই যে মাঝে মধ্যে আমরা ঢাকায় যে আগে ব্যবস্থা নিয়েছিলাম আসা যাওয়া, তারপরে যেই কোনো প্রোগ্রেস মানে কোনো উন্নতির দিকে হচ্ছে না, এই কারণে আবার মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে আবার যাই না, এই আর কি। এখন আরেকটা থেরাপির কথা শুনতেছি যে স্টেম সেল থেরাপি, এটার ব্যাপারটা আর কি একটু জানার জন্য যে এটা বাচ্চাদের জন্য কতটুকু উপকারে আসে। জি ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন এবং দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। আসলে অটিজম শিশুদের জন্য মেইন যে থেরাপিটা লাগবে কমিউনিকেশন টিপস, স্পিচ থেরাপি। এবং 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করি যে শিশুর স্পিচটা নিয়ে আসতে বিভিন্ন থেরাপির মাধ্যমে, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এগুলোর মাধ্যমে কিন্তু তাকে এই ইন্টারভেনশনগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু তার স্পিচটা আনতে হয়। তো আপনার বাচ্চার যেহেতু 10+ হয়ে গিয়েছে, ওর স্পিচ থেরাপিগুলো যদি এখনও আপনি কন্টিনিউ করতেন, আপনি বলেছেন ইরেগুলার, তাহলে হয়তো বা তার কমিউনিকেশন যে শুধু স্পিচ বা কথা বলার মাধ্যমে আমরা কমিউনিকেশন করি তা কিন্তু নয়। যেমন আমরা ইশারা দিয়েও কিন্তু কথা বলতে পারি যে আমার এখন ভালো লাগছে না, আমি ইশারা দিয়ে বোঝাতে পারি। তুমি এখন চলে যাও, সেটাও কিন্তু আমরা ইশারা দিয়ে বোঝাতে পারি। বা আমি কোনো পিকচার এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আমার মনের কথাটা প্রকাশ করতে পারি যে আমার এখন এই জিনিসটা দরকার, সেই জিনিসের ছবিটা আমি কারো হাতে দিলাম, সে বুঝে গেল যে ওনার হয়তো এটা দরকার। তাহলে কোনো একটা ওয়ে আমরা বের করতে পারবো যে এই ধরনের শিশুদের কমিউনিকেশন ওয়েটা কি হওয়া উচিত। শুধু যে স্পিচের মাধ্যমে আমরা কমিউনিকেশন করি তা নয়, শুধুমাত্র অটিজমের বেলায় বলছি। এছাড়া আপনি বলেছেন স্টেম সেল থেরাপি, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখনও রিকমেন্ডেড না, বিদেশের খুব বেশি জায়গায়ও যে এটা খুব রিকমেন্ডেড তা নয়। হ্যাঁ, স্টেম সেলে দেখা গিয়েছে যে আমরা এই থেরাপিটা যদি দেওয়া হয়, বিজ্ঞান বা রিসার্চ যেটা বলছে যে এটার অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি হচ্ছে সেগুলোর উপরে রিসার্চ এখনও চলছে এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি দেখা যায় অনেকাংশে কমানো যায় তাহলে হয়তো স্টেম সেল থেরাপি আমাদের দেশে আমরা কন্টিনিউ করতে পারবো। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, ফোনটি কেটে গিয়েছে। আমরা কথা বলছিলাম যে আসলে কিভাবে এই সমস্যাগুলো আমরা প্রতিকার করতে পারি। জি, আমরা যদি কারণগুলোকে নির্ণয় করতে পারি এবং কারণগুলো জেনে আমরা যদি ওভাবে প্রিভেনশনগুলো নেই তাহলে অনেকাংশেই কমাতে পারবো। আর আর্লি স্টিমুলেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটি শিশুর, তার হয়তো বা এন্টিনেটাল, নেটাল বা পোস্টনেটাল বা জন্মের পরে কোনো কিছুই তার হয়নি, বাচ্চাটা একদমই হাই রিস্ক নয়, তারপরও আমরা বলি আর্লি স্টিমুলেশন প্রোগ্রাম প্রতিটা বাচ্চার জন্য। যেমন নবজাতক একটি শিশুর সঙ্গেই কথা বলা, ওর সঙ্গে গান করা, ও সারা শরীরে একটু ছোঁয়া দিয়ে দেওয়া, এতে করে তার কিন্তু সেন্সরি একটা স্টিমুলেশন পাচ্ছে। ওকে রঙিন জিনিস ওর চোখের সামনে ধরা, সবসময় ওর নাম ধরে ডাকা, গল্প ছড়ার মাধ্যমে সবসময় রাখা এবং আমরা যেটা বলি যে ডিভাইস থেকে তাকে দূরে রাখা।
রাখা। আমরা অনেক সময় মনে করি যে এই স্টিমুলেশনগুলো তো আমি মোবাইল বা টিভি বা ট্যাবের মাধ্যমেও দিতে পারি, সেগুলো থেকে আমরা বলি বাচ্চাকে বিরত রাখতে। তো এভাবেই হয়তোবা আমরা আশা করি যে এই রোগের আমরা অনেকগুলো প্রতিকার করতে পারবো। আর এখন তো সচেতনতা অনেক বেড়েছে, আশা করছি যে আমরা আরো ভালোর দিকে যেতে পারবো। আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন? দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি আমাদের ভাইয়ের ছেলে সম্পর্কে একটু আলাপ করতে আসছিলাম। জি, উনি আপনাকে শুনতে পাচ্ছেন, আপনি আপনার প্রশ্নটি বলুন। শুনতে পাচ্ছি? জি হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছেন, আপনি আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমার ভাইয়ের ছোট ভাইয়ের ছেলে আর কি, বড় ভাইয়ের ছেলে, বয়স 5। জি ঠিক আছে, ও প্রায় 1 বছর হয়ে যেতেছে, কোনো কিছু খাইতেছে না, বলতে অনেক শিশু বিশেষজ্ঞ দেখাইছি হয়েছি। দেখানোর পরে বলতেছে মানসিক বিষয়, মানে পারিবারিক নিয়ে যাওয়ার জন্য, তার সবসময় বাচ্চাদের দিয়ে রাখার জন্য, কিন্তু শুধু চিপস খায়। চিপস ওখানে এক সময় খায়, এক সময় খায় না, বুঝছেন? ওখান কি করা যায়, বুঝছেন? আর ভাতও খাইতেছে না, আজকে 8-9 মাস ধরে ভাত খাইতেছে না। অনেকভাবে চেষ্টা করেছে, অনেক ডাক্তার দেখিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন রয়েছে? সরি, আচ্ছা, ও তাহলে কি খাচ্ছে 8-9 মাস চিপস ধরে? খাচ্ছে। শুধু চিপস খাচ্ছে? জি জি, হ্যালো, হ্যাঁ, আপনি কি প্যাকেটজাত চিপসগুলো খাওয়াচ্ছেন নাকি আপনি বাসায় বানিয়ে খাওয়াচ্ছেন? সরি, আপনার কথা শোনা যাইতেছে না। প্যাকেট জাতীয়, মানে চিপস খাচ্ছে, তার মানে হয়তো প্যাকেট জাতীয় খাচ্ছে। ঠিক আছে, আমরা সবসময় বলি যে একটি শিশুর কিন্তু খাদ্য এবং পুষ্টি খুবই ইম্পর্টেন্ট, সেটা শিশুর শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ দুটির জন্যই। তো যদি সে বাইরের প্যাকেটজাত যে কোনো খাবার খায় তাহলে কিন্তু তার খিদা মন্দাটা বেড়ে যায়। হ্যাঁ, এবং দেখা যায় যে অল্প খেলেই পেটটা ভরা থাকে এবং তার রুচিটা কিন্তু আর ওই যে অন্য খাবারের ফ্লেভার, অন্য খাবারের রুচিটা তার আর আসে না। আপনি প্যাকেটজাত খাবারগুলো বন্ধ করে দিন। আর আপনি যদি মনে করেন যে সেই চিপসটাই পেট ভরে খাচ্ছে, আপনি একটু চেষ্টা করেন আস্তে আস্তে, একবারেই যদি কালকে থেকে আপনি সব বন্ধ করে দেন তাহলে কিন্তু তার বিহেভিয়ার ইস্যু হবে, মানে তার আচরণগত সমস্যা বাড়তে পারে। আপনি যেটা করবেন, আপনি হাফ প্যাকেট দিচ্ছেন বাইরেরটা, বাকি হাফ প্যাকেট মানে যতটুকু পরিমাণ সেটা আপনি বাসায় বানিয়ে দিতে পারছেন কিনা সেটা একটু ট্রাই করেন। এবং একটা খাবার থেকে আরেকটা খাবারের আপনার ডিউরেশন আপনি 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা আপনি কন্টিনিউ করেন। অনেক সময় গ্যাসের প্রবলেম, কৃমির প্রবলেমের কারণে বাচ্চাদের আসলে খাবারের সমস্যা থাকে। অনেক সময় খেতে খেতে বাচ্চারা টিভি মোবাইল দেখে দেখে খায়, তখন কিন্তু আমাদের পরিপাকতন্ত্রে কিছু এনজাইম মানে রস আছে যেগুলো নির্গত করে আমাদের খাদ্যের প্রতি আমাদের আকর্ষণ বাড়ায় এবং খাদ্য হজম করার জন্য সাহায্য করে। যদি মনে করেন যে টিভি মোবাইলে বাচ্চার খাদ্য অভ্যাস হয়েছে তাহলে সেটাও গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আপনি কমাতে থাকেন এবং তার সাথে ইন্টারেক্টিভ, তার সঙ্গে গল্প করে, সামনে একটা গল্পের বই থাকতে পারে সেটা আপনি শোনাচ্ছেন বা কোনো কিছু দেখিয়ে বা খেলার ছলে ছলে আপনি খাওয়ানোর চেষ্টা করুন। আর যদি অন্য কোনো রোগে ভুগে তাহলে হয়তোবা ওই রোগের কারণে এটা হতে পারে, রোগটা যদি নিরাময় হয়ে যায় আমি তাহলে আশা করব যে ওর হয়তো খাওয়ার রুচিটাও বাড়বে। আর বাচ্চাটা স্কুলে যাচ্ছে কিনা, খেলাধুলা করছে কিনা, ফিজিক্যাল গেমগুলো হচ্ছে কিনা সেদিকেও একটু নজর দিবেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আপনারা ভালো আছেন সবাই? জি, ভালো আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম জাহাঙ্গীর, বাগেরহাট শরণখোয়া থেকে বলছি। জি বলুন। আমার ছেলের বয়স এখন 22 মাস। জি। আমার ছেলে 16, 17, 18 মাস, 3 মাস কথা ভালোভাবেই বলছে, বাবা মা দাদা এভাবে কথা বলছে, কিন্তু 18 মাসের পর থেকে আস্তে আস্তে কথার পার্সেন্টেজ কমে গেছে। যখন 20 মাস তখন কথাই বলে না, শুধু মুখ দিয়ে যত প্রকার কাজ আছে বাসায় সে কাজ, দুষ্টমি সেগুলো ঠিকই করে। এটা আমাদের চোখে বাজার পর আমাদের খুলনায় আমরা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাইলাম। খুলনায় শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবার পরে ওর আবার দিল অটিজম যে ডাক্তার, তার থিওরি দিল এক ডাক্তারে, তার কাছে গেলাম। সে দেখাবার পরে সে বললো যে ওরে মোবাইল টিভি দেখানো যাবে না, ওরে মানুষের মধ্যে রাখতে হবে, যেন মানুষের সাথে, বাচ্চাদের সাথে যেন খেলাধুলা করে। কিন্তু আমরা বাচ্চাদের সাথে খেলাধুলার পরিবেশ তৈরি করলাম, বাচ্চাদের কাছে দিলাম, আর ও কোনো বাচ্চাদের সাথে মিশে না। ও বাচ্চাদের একা একটা কোনায় দিয়ে ওর খেলনা নিয়ে ও খেলা করে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা খুব কম বলে, কথা বলতেই চায় না, কথা একদম বলতে চায় না। আচ্ছা, আমরা উত্তরটি নিয়ে নিচ্ছি।
আর খাবার রুচিও খুব কম। জি জি, আপনার শিশুটির সে ঘরের একটি কোনায় গিয়ে খেলতে থাকে, নিজের মতো করে খেলতে থাকে, মানে সে পছন্দ করে একা থাকতে এবং নিজের মতো করে নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে, কারণ সে আশেপাশে কারোর দিকে তাকায় না বা বন্ধুত্ব স্থাপন করার ইচ্ছাটাও তার নেই। এগুলো কিছুটা লক্ষণ আমার মনে হচ্ছে অটিজমের, যদিও অনেকগুলো কোয়েশ্চেন থাকে এবং বাচ্চাকে দেখতে হয়, পারফরমেন্স দেখে আমরা রোগটা নির্ণয় করি সে শিশুটা অটিজমে ভুগছে কি ভুগছে না। তবে একটি পয়েন্ট আপনি বলেছেন যে একটা বয়সে সে ভালো ছিল, তারপরে কিন্তু সে আস্তে আস্তে মানে খারাপের দিকে যাচ্ছে। তো আমি সেই পয়েন্টটা ধরেই বলতে চাই, আপনি যেখানে আছেন তার আশেপাশে অটিজম বিশেষজ্ঞ বা অটিজম রোগটা নির্ণয় হয় এমন কারো কাছে গিয়ে কিছু আমাদের ডায়াগনস্টিক টুলস আছে, কিছু কোশ্চেনিয়ার আছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, সেগুলোর মাধ্যমে কিন্তু শিশুটা নির্ণয় করা হয় যে সে অটিজমে ভুগছে কিনা। তবে সেটা করার আগে আপনি যে কাজটা বাসায় করতে পারেন, আপনি টিভি মোবাইল একদমই অফ করে দেন এবং 1:1 আপনি ওর সঙ্গে খেলার চেষ্টা করেন। বাচ্চাটি ঠিক যেভাবে আপনার ঘরের কোনায় যে জিনিসটা নিয়ে যেভাবে খেলছে আপনি সেভাবে শুরু করেন তার কাছে। কারণ আপনি যদি আপনার ওয়েতে যান, মানে নর্মাল ওয়েতে যদি আমরা তাদের সাথে মিশতে যাই, তারা কিন্তু মিশবে না বা তার ব্রেন তাকে সিগন্যাল দিবে না যে তুমি পাশে কারো দিকে তাকাও। ওরা মনে করে ওদের মতো করেই ওদের পৃথিবীটা, এই জন্য ওদের মতো করেই কিন্তু মিশতে হয়। যেমন কোনো একটা জিনিস সে হয়তো লাইন ধরে সাজাচ্ছে বা এরকম এরকম করে সে ব্যাং করছে, আপনি ঠিক ওই কোনাটায় ওইভাবেই শুরু করেন। তারপরে আপনি ওর সাথে হাত দুইটা ধরে ফেললেন, এক শব্দে কথা বললেন, ছড়া বললেন, গান করলেন, হ্যাঁ এমন কিছু করেন যেটার জন্য বাচ্চা আপনার দিকে তাকায়। এবং এগুলো আমরা সাধারণত থেরাপি সেন্টারগুলোতে শিখিয়ে দেওয়া হয় যে বাচ্চার মনোযোগ কিভাবে আকর্ষণ করবেন বা আই কন্ট্যাক্ট কিভাবে বাড়াবেন। আপনি আপাতত এই কাজটা শুরু করেন এবং অবশ্যই একজন অটিজম বিশেষজ্ঞ অথবা শিশু বিকাশ বিশেষজ্ঞর আপনি শরণাপন্ন হবেন, কারণ বাচ্চার যে বয়সটা আছে উইন্ডো অফ অপরচুনিটি, তার ভালো হওয়ার অনেকগুলো জানালা কিন্তু খোলা আছে। 3 বছর বয়সের মধ্যে শিশুর কিন্তু বিকাশটা পরিপূর্ণ হয়, 5 বছরে গিয়ে সেটি আরও বেশি পরিপক্ক হয়। তাহলে আপনি খুব দ্রুতই কারো পরামর্শ নেবেন আশা করছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকে আলোচনা থেকে সবাই উপকৃত হয়েছেন। সুধী দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিচ্ছি সুস্থ থাকুন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।